ছন্দে গেথে কথার পর কথা সাজিয়ে কবিতা। কবিতাকে যারা ভালোবাসেন, কবিতাকে যারা কণ্ঠে ধারণ করেন, কবিতাকে নিয়ে যাদের নিত্য যাপন, তাদের সকলকে নিয়ে আমাদের অনুষ্ঠান কাব্যের অঙ্গনে। আজকের কাব্যের অঙ্গনে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি এমন একজন মানুষকে, যিনি তার পেশাগত জীবনের সঙ্গে সঙ্গে কবিতাকে করেছেন তার জীবনের চলার সঙ্গী। কবিতাকে নিয়েই যার নিত্য পথ চলা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাচিক শিল্পী শ্রী প্রশান্ত পট্টনায়ক। দাদা, আপনাকে অনেক স্বাগত, শুভেচ্ছা। নমস্কার। শুরু করছি আমাদের অনুষ্ঠান কাব্যের অঙ্গনে। চলে যাব দাদার কাছে। দাদা, আমরা আমাদের আজকের অনুষ্ঠানে শুরুতে কি শুনব? আর সেই রবীন্দ্রনাথেরই আমি অভিসার কবিতাটা শুরু করব। বেশ। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিভেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তে, সৌম সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি, যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটিছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে, হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপর তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বারবার, এতদিন পরে এসেছি কি তার, আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডে বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরীক্ষার পরে, আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একাধারে,
তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসে আড়ষ্ঠ শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক ধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়। আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। ভীষণ সুন্দর দাদা, এত সুন্দর বললেন, এত সুন্দর একটি কবিতা দিয়ে শুরু হলো। আসলে বিশ্বকবিকে ছাড়া তো আমরা কিছু ভাবতে পারি না, আর সেই শুরুটা বিশ্বকবিকে দিয়েই হলো, এটা ভীষণ ভালো লাগছে। আমরা আবারও চলে যাব কবিতায়। দাদা, এবারে কি শুনবো? এবারে আমি শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। একদমই তাই। আসলে দাদা, আমরা যে কথা মুখে প্রকাশ করতে পারি না, সেই কথায়, সেই সত্যি কথাগুলোই বোধহয় কবিরা এইভাবে তাদের কলমের মাধ্যমে তুলে ধরেন। আমরা চলে যাব আবারও দাদার কাছে। দাদা, এবারে কি শুনবো? এবারে আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা শোনাবো, জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক।
যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নৃত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে পার ওপার আধার হলো কালিন্দিরি কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে, হ্যারু কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রাশি দিবে নিপো শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গের নবযুগের চালক, আমি জ্বালব না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক। তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। সুন্দর দাদা। কবিগুরুর দুটি কবিতা আমরা শুনলাম আপনার কাছ থেকে। একটু জানতে চাইবো যে এই যে কবিগুরুর কবিতা আপনি বললেন, আমাদের প্রত্যেকের কাছে কবিগুরুর একটি জায়গা রয়েছে, প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে, প্রত্যেকের জীবনে। আপনার জীবনে গুরুদেব কতটা, কিভাবে আপনাকে প্রভাবিত করেন গুরুদেব? কিভাবে প্রভাবিত করে গুরুদেব আমাদের, সেটা বলা খুবই কঠিন। তবে কবিতা পড়তে গেলে, কবিতা পড়তে পড়তে, বা আমরা যারা একটু আধটু লেখাজোখা করি, প্রত্যেকে নিজের মতো করে লেখাজোখাও হয়তো করে থাকি, সেরকম ক্ষেত্রে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের জীবনের কোনো রকম কোনো কবিতার অস্তিত্ব আছে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে। এবং রবীন্দ্রনাথ আবার সুখে দুঃখে পাশেই বসেন, যেন সুখের সময়ে তিনি আনন্দের কবিতা দিয়ে আমাকে আপ্লুত করেন, আবার দুঃখের সময় তার সঙ্গীত, তার কবিতা আমাকে ভীষণভাবে পাশে থেকে সাহায্য করে। একদম, আপনি আপনার উপলব্ধির কথা বললেন, এটি বেশ ভালো লাগলো। আমরা পরের কবিতায় চলে যাই। আমার পরের কবিতা ঠিক রবীন্দ্র পরবর্তী যুগের কবি জীবনানন্দ দাশ, তার একটি বিখ্যাত কবিতা আমি উপস্থাপন করবার চেষ্টা করছি। 8 বছর আগের একদিন। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়। তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার। অথবা হয় নিঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে, মড়কের দূরের মতো ঘাড় গুঁজে আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার। কোনো দিন জাগিবে নার, কোনো দিন জাগিবে নার, জানিবার গাঢ় বেদনা।
অবিরাম অবিরাম ভার সহিবে নার। এই কথা বলেছিল তারে, চাঁদ ডুবে চলে গেল অদ্ভুত আধারে। যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে, তবুও তো পেঁচা জাগে। গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্ত ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যূথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংঘরামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবেসে। রক্তক্লেদ বসা থেকে ফের রৌদ্রে উড়ে যায় মাছি। সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসথের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে, তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা। এই জেনে অসথের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি, বুড়ি চাঁদ গেছো বুঝি বেনো জলে ভেসে? চমৎকার, ধরা যাক 2-1টা ইঁদুর এবার। জানায়নি কি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার? জীবনের এই স্বাদ, সুপক্ক জবের ঘ্রাণ, হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো। মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে গুমোটে থেতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো, তবে মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাভাতের গ্লানি বেদনার শীতে জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি, তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, থুরথুরে অন্ধ পেঁচা অসথের ডালে বসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছো বুঝি বেনো জলে ভেসে? চমৎকার, ধরা যাক 2-1টা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব। বুড়ি চাঁদটারে আমি করে দেবো কালিদহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার। আমরা শুনছি প্রশান্তদার কণ্ঠে সুন্দর সুন্দর সব কবিতা। পরের কবিতায় যাব, তার আগে বলি যে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও কিন্তু আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে, মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখতে হবে সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা যেমন কাব্যের অঙ্গনে অনুষ্ঠান দেখতে পারবেন, তেমনি দেখতে পারবেন অন্যান্য সমস্ত অনুষ্ঠান। আমরা চলে যাব আবারও কবিতা। দাদা, এবারে কি শুনবো? এবারে আমি শোনাব কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমাশু। প্রিয়তমাশু। সীমান্তে আজ আমি প্রহরী,
অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তেউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি, আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফিরবার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে এইরকম একটি বিখ্যাত তাঁর কবিতা সত্যি আমাদের মনে দাগ কেটে গেল। আমরা চলে যাই পরের কবিতায় দাদা। এবারে কি শুনবো? আবারও একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বেশ। শোনাবো। কৃষ্ণকলি, রবীন্দ্রনাথ ঠাকুর। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু।
কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। আমাদের সময় এগোচ্ছে, আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। দাদার একটি কবিতা শুনতে শুনতে আমরা আমাদের আজকের কাব্যের অঙ্গনে অনুষ্ঠান শেষ করব। দাদা, কবিতা তো শুনবো, তার আগে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি এত সুন্দর উপস্থাপন করলেন বিখ্যাত সব কবির কবিতা, এবং ভীষণ ভালো লাগলো, যেমন আমাদের, আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। আমরা আশা রাখি আপনাকে আবারও আমরা আমাদের মধ্যে পাবো, এবং খুব ভালো থাকবেন আপনি, অবশ্যই সুস্থ থাকবেন, এবং আবারও আমাদেরকে এরকম কবিতা শোনাবেন। এবারে কি শোনাবেন? আমার এবারের কবিতা কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গের ঢেউ ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে, হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। নমস্কার।